যে স্লোগানগুলো আজও আমার মনে দাগ কাটে। তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ টিভির একটি এক্সক্লুসিভ পর্ব। প্রিয় দর্শক, আজ 7ই মার্চ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি দিন। 1971 সালের এই দিনটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন রেসকোর্স ময়দানে। আজকে আমরা বাংলা ভিউ স্টুডিওতে এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি সেই ঐতিহাসিক মুহূর্তটির কালের সাক্ষী হয়ে এখনও আমাদের মাঝে জীবিত আছেন এবং সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। প্রিয় দর্শক, আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলামকে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলার সাবেক আইন সম্পাদক, আওয়ামী আইনজীবী পরিষদ সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান নবগঠিত সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য। জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম, আপনাকে বাংলা ভিউ এক্সক্লুসিভে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো আছি। আমাকে বাংলা ভিউ টিভিতে আমন্ত্রণ জানানোর জন্য বাংলা ভিউ পরিবারকে ধন্যবাদ। আপনাকে আসলে পেয়ে আজকে আমরা সত্যিই আনন্দিত একটি বিশেষ কারণে। সেটি হচ্ছে, আপনি জানেন যে আমরা স্বাধীনতার 50 বছর এই বছর উদযাপন করছি এবং যেই ভাষণটিকে বাংলাদেশের স্বাধীনতার মুক্তির সনদ তুলনা করা যায়, সেই ভাষণটির যে রেসকোর্স ময়দানে হয়েছিল সেখানে আপনি উপস্থিত ছিলেন। এই বিষয়টি নিঃসন্দেহে গর্বিত করার মতো একটি বিষয়। যদি সর্বপ্রথমেই জানতে চাই, ওই সময়টিতে আপনার বয়স কত ছিল, কোথায় থাকতেন তখন আপনি? ধন্যবাদ আপনাকে। 1971 সালে আমার বয়স ছিল মাত্র 13 বছর। আমি 7ম শ্রেণীর ছাত্র ছিলাম। জি। আমার বাবা চাকরির সুবাদে ঢাকাতে থাকতেন। হাতিরপুলের সেন্ট্রাল রোডে আমাদের বাসা ছিল। আমি তেজগাঁও ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ, এখন যেটা সরকারি বিজ্ঞান কলেজ, ওই কলেজের 7ম শ্রেণীর ছাত্র ছিলাম। 71-এর সেই উত্তাল দিনগুলো আজও আমার মনে দাগ কাটে। ওই সময় ছাত্র সংগ্রাম পরিষদের বড় ভাইয়েরা আমাদেরকে মিছিলে যেতে অনুপ্রাণিত করতেন। আমরা মিছিলে যেতাম এবং সেই দিনগুলোর যে স্লোগানগুলো আজও আমার মনে দাগ কাটে। তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, মহান জাতির মহান নেতা শেখ মুজিব, এসব স্লোগানই আমরা ওই সময়ে বেশি দিতাম। আজও সেগুলো আমার স্মৃতির মানসপটে ভেসে ওঠে। ঠিক ওই সময়টিতে আপনারা জানেন, তখন আমি রাজনৈতিকভাবে অতটা রাজনৈতিক সচেতন ছিলাম না। দেশে আন্দোলন হচ্ছে, সবাই মিছিলে যাচ্ছে, আমিও মিছিলে বড়দের অনুপ্রেরণায় গিয়েছি। আগে থেকেই 7ই মার্চের ভাষণটা নির্ধারিত ছিল। 3রা মার্চে ছাত্রলীগ এবং শ্রমিক লীগের পল্টন ময়দানে একটি জনসভা ছিল। সেখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে একটি জনসভা, রেসকোর্সে একটি জনসভা করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। সারা জাতি এই বঙ্গবন্ধুর 7ই মার্চের জন্য অপেক্ষা করতেছিল। 1 তারিখ যখন ইয়াহিয়া খান 3 তারিখে আহত যে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলেন, তখনই বাঙালি জাতি বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এই দিনগুলোতে হরতাল ছিল। আমরা স্কুলে গেলেও স্কুলে ক্লাস হতো না,
জি আমাদের বড় ভাইয়েরা আমাদেরকে মিছিলে নিয়ে যেতেন, আমরা জি। মিছিলে যেতাম। 6 তারিখ ছাত্র সংগ্রামের নেতৃবৃন্দ 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে গেলেন। জি ছাত্র সংগ্রাম নেতৃবৃন্দের দাবি ছিল 7 তারিখে যেন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। জি তো ওই সময় বঙ্গবন্ধু ওনার বাসা থেকে ছাত্র সংগ্রাম পরিষদ, উৎসুক জনতা সবার উদ্দেশ্যে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে আগামীকাল উনি ঘোষণা দিবেন মর্মে, স্বাধীনতার ঘোষণা দিবেন এই কথাটা বলেননি, বলেছেন যা বলার আমি আগামীকালই বলবো। জি এটাই ছিল প্রেক্ষাপট। 7 তারিখ সকালবেলা আমার বড় ভাই, বর্তমানে যিনি মৃত আবুল কালাম, তিনি আমাকে বললেন চল মিটিংয়ে যাবি নাকি। আমি বললাম যাব। আমার বাসার খুব কাছেই রেসকোর্স ময়দান, জি উনি আমাকে রেসকোর্স ময়দানে নিয়ে গেলেন। জি অসংখ্য মানুষ আর মিছিলের পর মিছিল রেসকোর্স ময়দানে আসছে। আমি সেই মিটিংয়ে সশরীরে উপস্থিত ছিলাম। জি অপরাহ্ন 2:45 সময় জি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণ শুরু করলেন। একটু যদি আপনাকে থামিয়ে আমি যদি একটু ইন্টারফেয়ার করি, যে আপনি বলছিলেন সেখানে বিশাল একটি জনসমাগম, আনুমানিক কত আপনাদের চোখের দেখা, আমরা তো বিভিন্ন ওই সময় যে লোক গণনার মতো বুদ্ধিশুদ্ধি আমার হয়নি, তবে অসংখ্য লোক ছিল। পরবর্তীতে জেনেছি সেখানে প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতি। এত লোকের উপস্থিতির সময় আপনারা যখন ওই মাঠে গিয়ে যাচ্ছিলেন যোগদান করার জন্য, তো আপনি বলছিলেন আপনার বাসাও পাশে ছিল, কিন্তু তারপরও অসংখ্য ভিড় ঠেলে সামলিয়ে যাওয়াটা ব্যাপারটা কেমন ছিল? এইটা কোনো ব্যাপারই ছিল না। তখন তো মানুষের মধ্যে উদ্দীপনা, রেসকোর্স ময়দানে যাব, বঙ্গবন্ধু আসবেন, জি একটা কিছু বলবেন। পরবর্তীতে সেই একটা কিছু বললেন তিনি, সেটা হলো এদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন, এদেশের মুক্তির ঘোষণা দিলেন। 7ই মার্চের ভাষণ মূলত একটি ঐতিহাসিক দলিল। ওই সময় বিষয়টার গুরুত্ব অনুধাবন করতে পারিনি। আমি নিজেও ভাবতে পারিনি যে আমি একটা ইতিহাসের অংশ হয়ে যাচ্ছি। আজকে ওনার বক্তব্য বিশ্লেষণ করে দেখা যায় এটি একটি ঐতিহাসিক ভাষণ। তার এই 18 মিনিটের বক্তৃতায় তিনি এদেশের স্বাধীনতা, এই দেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করেছেন, সমসাময়িক পরিস্থিতি বিশ্লেষণ করেছেন, আগামীতে আমাদের করণীয় কি সেগুলো জাতিকে নির্দেশনা দিয়েছেন। এবং এমনকি 28 তারিখে আপনারা আপনাদের বেতন নিয়ে আসবেন এমন ঘোষণা দিয়েছেন। অর্থাৎ বঙ্গবন্ধু এই প্রকারান্তরে নিজেকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করে যেভাবে বলা উচিত সেইভাবেই বলেছেন যে 28 তারিখে। আর এটা কোনো অন্যায্য দাবি ছিল না, কারণ আপনারা জানেন 70-এর ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল, সেই জাতীয় পরিষদের নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ 169টি আসন লাভ করেছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগের ছিল, কিন্তু পাকিস্তানি জান্তারা আওয়ামী লীগকে ক্ষমতায় দেয়নি। পরিস্থিতি এই 7 তারিখের এই ঐতিহাসিক ভাষণের পরিস্থিতির কারণে বঙ্গবন্ধু অনুরূপ ভাষণ দিয়েছিলেন। এবং আমি নিজেকে গর্বিত মনে করি, অবশ্যই আমি শিহরিত হই। এখনো আমার কানে বাজে, এই কিছুক্ষণ আগে আমি ভাষণটা শুনে এসেছি রেসকোর্স ময়দান থেকে। এর মাঝে যে 50 বছর সময় কেটে গেছে এটা আমার একবারও মনে হয় না। এই মনে হয় কিছুক্ষণ আগে ভাষণটা শুনে আসলাম। 7 মার্চের সেই ঐতিহাসিক বক্তব্য যখন বঙ্গবন্ধু প্রদান করেন বা যখন তিনি মঞ্চে আসলেন, আপনি তখন একজন তরুণ। আপনি কি সেদিনই প্রথম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরাসরি দেখেছিলেন নাকি এর আগেও দেখার সৌভাগ্য হয়েছিল? এর আগে 6 তারিখ বিকালেই আমি বঙ্গবন্ধুকে ওনার 32 নম্বরের বাসভবনে একটু দূর থেকে, উনি গেটের ভিতরে লাউড স্পিকারে ভাষণ দিচ্ছিলেন, আমি একটু দূরে থেকে অনেক জনতার ভিড় থেকে ওনাকে দেখেছিলাম। আর 7 তারিখে বেশ দূরে ছিলাম, এখানে বাঁশের বেড়া ছিল, বাঁশের বেড়ার বাইরে ছিলাম, সেখানে একটু দূর থেকে ওনাকে দেখেছি। এই ঠিক যখন বঙ্গবন্ধু এই উচ্চারণটি করলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, মানুষজনের মধ্যে একটি উত্তেজনা বিরাজমান, সেই মুহূর্তটি তো আপনি মাঠে থেকে অবলোকন করেছিলেন, আসলে মনে পড়ে কি এখনো সেই মুহূর্তটি? হ্যাঁ, আমার মনে পড়ে। বঙ্গবন্ধুর এক একটি বাক্য উচ্চারণের পরে মুহুর্মুহ করতালি হচ্ছিল, জনগণ আশ্বস্ত হচ্ছিল, এবং সেটা বঙ্গবন্ধু যখন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিলেন, তখন মানুষ সত্যি আপ্লুত হয়েছিল। জি জি, আমরা যে বিষয়টি নিয়ে আসলে আপনার সাথে কথা বলছিলাম, ওই সময়ে বিশেষ করে সিলেট অঞ্চল থেকে আরও কি এমন কিছু লোকজন ছিলেন যারা এখনও জীবিত আছেন? আমি পরবর্তীতে জেনেছি, কারণ আমি তো আগে থেকে, আমি সিলেট থেকে যাইনি, আমি আগে থেকে ঢাকাতে ছিলাম। পরবর্তী কিছুদিন আগে সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে 7ই মার্চের ভাষণে যারা যারা উপস্থিত ছিলেন তাদেরকে সম্মাননা প্রদান করা হয়েছিল। সেই অনুষ্ঠানে অনেকের মতো আমাকেও সম্মাননা প্রদান করা হয়েছে। সেখানে সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান জনাব বাবরুল হোসেন বাবুল সাহেব সিলেট থেকে গিয়েছিলেন, তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। ও নাট্য ব্যক্তিত্ব, অতি সম্প্রতি মারা গেছেন ময়না ভাইকে সম্মাননা প্রদান করা হয়েছে। আমাদের বর্তমান মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির ভাইয়ের ভাই, উনিও উপস্থিত ছিলেন, তাকে সম্মাননা দেওয়া হয়েছে। সিলেটের আরেকজন মঞ্জু, যিনি সবার কাছে মঞ্জু ভাই নামে পরিচিত, তাকেও সম্মাননা দেওয়া হয়। সিলেট থেকে অনেকেই গিয়েছিলেন, এটা আমি পরবর্তীতে জেনেছি, তারা অনেকেই সিলেট থেকে গিয়েছিলেন, তাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে 7ই মার্চের। একটু ভিন্ন প্রসঙ্গে যাই যদি, আমরা জানি যে ওই সময় আপনি যেরকম তরুণ ছিলেন ঠিক সেই রকম আসলে তরুণ যুবকরাই তখন সবথেকে বেশি এই বিষয়টি নিয়ে আসলে এক ধরনের দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে তারা আসলে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার মন্ত্রটি পেয়েছিলেন 7 মার্চের সেই ভাষণ থেকে। তখনকার যুবকদের মধ্যে নতুন একটি দেশ হবে, একটি মানচিত্র হবে, একটি পতাকা হবে, সেই স্বপ্ন থেকে ঝাঁপিয়ে পড়া। আজকে বাংলাদেশ স্বাধীনতার 50 বছর উদযাপন করছে, ঠিক এই সময়ে এখনকার তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার দুটো জিনিসের মধ্যে পার্থক্য বা কোনো সিমিলারিটি অবলোকন করেন? প্রথম যে বিষয়টি আপনি প্রশ্ন করলেন যে তরুণদের মধ্যে যে উদ্দীপনা, আসলে সেই সময় ছাত্র জনতা, শ্রমিক, কিশোর, মজুর, কিষাণ মজুর সবারই ভূমিকা ছিল। বিশেষ করে এই ছাত্র সমাজের বা তরুণ সমাজের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ ছাত্র সমাজ এবং তরুণ সমাজের ছিল মূল আন্দোলনের প্রাণ, এবং তখনকার ছাত্ররাই এই আন্দোলনের নেতৃত্বে ছিল। তখনকার তরুণরা আর আজকের তরুণদের মধ্যে যে আপনি একটি কোনো ব্যবধান আমি দেখতে পাই কিনা প্রশ্ন করেছেন, তখনকার তরুণরা একটা নিশায় ছিল যে একটা দেশ, আমরা বঞ্চনার মধ্যে আছি, আমরা আমাদের দাবি আদায় করতে হবে। আর এখনকার তরুণ তো একটা সাজানো গোছানো বাংলাদেশ ওনাদের হাতে আছে, ওনাদের এখন দায়িত্ব হলো এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এখানে একটি কথা প্রায়শই আসে যে আমাদের এই প্রজন্মের তরুণদের কাছে আমরা দেশের সঠিক ইতিহাসটি এখনও পৌঁছে দিতে পারিনি।
এটিকে স্বাধীন বাংলাদেশে একটি অপ্রাপ্তি হিসাবে দেখেন কিনা? বাংলাদেশের অনেক প্রাপ্তি আছে। এই দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার হয়েছে, জি যুদ্ধ অপরাধীর বিচার হয়েছে, জি পদ্মা সেতু হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, জি সারা দেশ ডিজিটাল হয়েছে। জি প্রাপ্তির কোনো অভাব নাই। জি অপ্রাপ্তি শুধু একটাই, সেটা হচ্ছে যে প্রকৃত ইতিহাসটা আমরা তরুণ প্রজন্মের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে পারতেছি না। জি আমাদেরকে প্রকৃত ইতিহাস, জি স্বাধীনতার প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মদেরকে জানাতে হবে। আমাদের পাঠ্যপুস্তকে স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে সন্নিবেশিত করে জি তরুণদেরকে জানাতে হবে। আর তরুণরা চাইলেই, আজকাল ডিজিটাল যুগ, জি ইন্টারনেটে সব কিছুই আছে, জি। তরুণরা চাইলেই একটু ঘাটাঘাটি করলেই জি আপনারা নিজেদেরকে যে সময়টা দিচ্ছেন, জি আপনার প্রয়োজনের তাগিদে জি যে সময়টা আপনি ব্যয় করছেন, জি কিছুটা সময় ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করুন। জি আপনাদের প্রশ্নের জবাব আপনারাই পেয়ে যাবেন। স্বাধীনতার প্রকৃত ইতিহাস আপনাদের জানতে হবে। জি আর আমাদেরও দায়িত্ব হবে, রাষ্ট্রের দায়িত্ব হবে, জি রাষ্ট্রের যারা ক্ষমতায় আছি বা আছেন জি তাদের দায়িত্ব হবে স্বাধীনতার প্রকৃত ইতিহাসটা জি তরুণ প্রজন্মকে আমরা জানাতে হবে। জি। আজকে যখন বাংলাদেশ তার স্বাধীনতার 50 বছর উদযাপন করছে এবং ঠিক এই সময়ে যখন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নেতৃত্বে আছেন, ঠিক সেই সময়টাতে দেশের একটি তরুণ প্রজন্মের একটি বড় অংশ রাজনীতি বিমুখ। দেশ গঠনে রাজনীতির তো বিকল্প নেই। কি বলবেন তরুণদের উদ্দেশ্যে? তরুণ প্রজন্ম এই প্রশ্নটা অত্যন্ত ব্যাপক প্রশ্ন। কারণ আপনারা দেখেন 71 সালে বা 69-এর গণ আন্দোলনের সময় বা 70-এ বা 71-এ, ওই সময়টাতে যারা ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে ছিলেন তারাই পরবর্তীতে দেশ পরিচালনা করেছেন বা করছেন, এখনও করছেন। তরুণ প্রজন্মের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা মোটেই রাজনীতি বিমুখ হবেন না। রাজনীতিতে আপনাদের অংশগ্রহণ দরকার আছে। আপনারা রাজনীতিতে অংশগ্রহণ করুন, আপনারা নেতৃত্বে আসুন। আগামীতে এই দেশটা আপনাদেরকেই চালাতে হবে। এটাই তরুণ প্রজন্মের প্রতি আমার আহ্বান। আপনারা অবশ্যই দেশকে যদি ভালোবেসে থাকেন তাহলে আপনারা রাজনীতিতে অংশ নিন এবং আগামীতে আপনারা দেশের হাল ধরুন। জি, সর্বশেষ একটি প্রশ্ন আপনার কাছে অত্যন্ত সংক্ষেপে। বাংলাদেশের অনেক উত্থান পতন আপনারা দেখেছেন, স্বাধীনতার পূর্ব থেকে স্বাধীনতার পরবর্তী বিভিন্ন ঘাত প্রতিঘাত দেখেছেন, বর্তমানে 2021 সালের বাংলাদেশও দেখছেন। কেমন দেখতে চান আগামীর বাংলাদেশ? বাংলাদেশ এই 50 বছরে যতটুকু এগুবার কথা ছিল, 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় ততটুকু আগাতে পারেনি। তারপরও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেকটা ক্ষতি আমরা পুষিয়ে নিতে পেরেছি। দেশ অনেক এগিয়েছে, আরও এগোবে আমি আশাবাদী। আমি আশা করব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা দেখতে চেয়েছিলেন, বাংলাদেশের প্রতিটি মানুষের কর্তব্য হবে সেই সোনার বাংলা গঠনে সবাইকে নিবেদিত করা। 1971-এর 7ই মার্চ সেই ঐতিহাসিক ভাষণের প্রত্যক্ষ একজন সাক্ষী। বলতে গেলে আপনি নিজেই যেটি বলেছেন যে আপনি একসময় কালের সাক্ষী, ইতিহাসের সাক্ষী হবেন, আপনার সেই ধারণা ছিল না। আজকে 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার যে আমরা 50 বছর পূর্তি করছি, ঠিক সেই সময়টা তো আপনি আমাদের মাঝে এখনও আছেন অভিভাবকের জায়গায় নিয়ে। আপনার প্রতি বাংলা ভিউ টিভির পক্ষ থেকে অসংখ্য শ্রদ্ধা, আপনার দীর্ঘায়ু কামনা করছি। সর্বশেষ যদি দর্শক শ্রোতার উদ্দেশ্যে কিছু বলার থাকে। বাংলা ভিউ টিভি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলা ভিউ টিভিকে এবং এর কলাকুশলী সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শকদের প্রতি আমার আহ্বান, আসুন সবাই মিলে এই দেশটাকে গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করি।
ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জাতির একজন শ্রেষ্ঠ সন্তান, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, যে ভাষণটি শুধুমাত্রই একটি বক্তৃতা নয় বা একটি ভাষণ নয়, সেটি আসলেই একটি দেশ জন্ম নেয়ার পূর্বে মানুষ যে স্বপ্নের জন্য, স্বপ্নের পেছনে ছোটার জন্য যে একটি বলিষ্ঠ কণ্ঠস্বর দরকার হয়, যে একটি দিক নির্দেশনা দরকার হয়, যেটি একটি দেশের স্বাধীনতার দলিল হিসেবে কাজ করে, এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই অকৃত্রিম দেশপ্রেম থেকে গর্জে ওঠা যে বলিষ্ঠ কণ্ঠস্বর, যেটির উপর ভিত্তি করেই পরবর্তীতে আমরা একটি দেশ পেয়েছিলাম, সেই রেসকোর্স ময়দানের কালের সাক্ষী একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোহাম্মদ মঈনুল ইসলামের সাথে আমরা কথা বললাম। তার দেখা ৭ই মার্চের ভাষণ, ওই সময়ের রেসকোর্স ময়দানের প্রেক্ষাপট, ওই সময়ের যুবক তরুণদের মধ্যে বা দেশের সর্বস্তরের জনগণদের মধ্যে যে অনুভূতি, পরবর্তীতে দেশের একটি সংকটকালীন সময়, সব কিছু সহ আজকে বাংলাদেশের ৫০ বছরে বাংলাদেশের অগ্রগতি, উন্নতি, প্রাপ্তি, অপ্রাপ্তি, অনেক কিছু নিয়ে কথা বললেন। প্রিয় দর্শক, আমরা আশা করছি এই কথাগুলোর মধ্যে আপনাদের অনেক অজানা প্রশ্নের উত্তর লুকিয়ে থাকবে। হয়তো আপনারা নতুন করে অনুপ্রেরণা পাবেন দেশ গঠনে, যেমনটি করে অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম বললেন, দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার জন্য। আমরাও সেই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর দেখা হচ্ছে আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।